আসসালামু আলাইকুম। প্রত্যেকটা সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রতিপক্ষ দল যারা থাকেন তাদের সবলতা কিংবা দুর্বলতা বিশ্লেষণ করা হয় অনফিল্ডের পর্দায়। এই ভিডিওতে আমরা নিউজিল্যান্ড দলের ব্যাটিং দুর্বলতার জায়গা নিয়ে কথা বলতে চাই। মূলত আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন সেটা বোলিং পয়েন্ট অফ ভিউ থেকেই তো করতে হয়, কারণ ব্যাটিংয়ের জায়গাটা যদি চিন্তা করেন সেটা পুরোপুরি কিন্তু ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল স্কিলের উপরে। এখন ব্যাটিং নিয়ে আপনি যতই পরিকল্পনা করে থাকেন না কেন, আপনি যদি ইন দ্য মিডল আপনার টেকনিকের সর্বোচ্চ প্রয়োগটা না করতে পারেন তখন কিন্তু আসলে খুব বেশি লাভ নাই। সো বোলিং পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিসটা করতে চাই। ফার্স্ট অফ অল শুরু করতে চাই মূলত হেনরি নিকোলসকে দিয়ে। হেনরি নিকোলস একজন বাঁহাতি ব্যাটার এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক দিন ধরেই খেলছেন। নিউজিল্যান্ডের এই দল তার অন্যতম অভিজ্ঞ একজন ব্যাটসম্যান এবং হেনরি নিকোলসের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে একটু সামনে লেন্থে পিচ করা যে বলগুলো ভেতরের দিকে ঢুকছে অ্যারাউন্ড দ্য উইকেটের যে ওই করিডোরটা থেকে, এই ধরনের বলগুলোতে হেনরি নিকোলসকে ডিসিভড হতে দেখা যায় এবং তাকে আমরা বেশ কয়েকবার দেখেছি যে একটু সামনের লেন্থের যে বলগুলো ভেতরের দিকে অর্থাৎ ইনকামিং ওয়েতে আসছে, কিংবা অনেক সময় দেখা যায় শর্ট অফ লেন্থের যে বলগুলো থাকে শর্ট অফ লেন্থের বলগুলোর এগেনস্টে পুল কিংবা হুক করতে গিয়ে হেনরি নিকোলস তার উইকেটটাকে দিয়ে আসেন। এই দুই ধরনের তার আউট হওয়ার একটা কমন প্যাটার্ন আমরা কিন্তু লক্ষ্য করেছি। তবে যদিও একটা বিষয় আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে উইকেটটা একটু স্লো হতে পারে। সো ওই শর্টার লেন্থের বলগুলো আসলে কতটুকু এফেক্টিভ হবে তার এগেনস্টে সেটা বলতে পারবো না। তবে ওই টাইপের উইকেট একটু সামনের লেন্থের যে বল আছে যেটা ভেতরের দিকে ঢুকছে আর্লি অন, যখন আমার কাছে মনে হয় যে বলের শাইনটা আছে, বলের সুইংটা আছে, শরীফুল যদি এই ম্যাচটা খেলে থাকেন বা শরীফুল যদি এই ম্যাচটা খেলেন তাহলে হয়তো বা হেনরি নিকোলসের এগেইনস্টে মেবি তিনি একটি ইম্প্যাক্ট জেনারেট করতে পারেন যখন বল ভেতরের দিকে ঢুকছে সামনের লেন থেকে। আদারওয়াইজ পেছনের লেন থেকে যদি বলি, হেনরি নিকোলস উইথ র পেস তাকে ডিসিভড হতে দেখা গেছে। বাট আবারও বলছি যে টাইপের উইকেটে খেলা হবে ওই টাইপের উইকেটে যদি হাইটটা ওইভাবে পারচেস করতে না পারেন যে বোলারই বোলিং করেন না কেন, সেক্ষেত্রে বল কিন্তু আসলে মাঠে থাকবে না, সেটা আমরা জানি। এবং এই ব্যাপারটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসলে উইকেটটা কেমন আচরণ করছে। উইল ইয়াংকে নিয়ে যদি কথা বলতে চাই, উইল ইয়াংয়ের ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ইনকামিং বলের এগেনস্টে তার দুর্বলতার জায়গাটা দেখা যায় এবং সেই ইনকামিং বলগুলো যদি একটু লেন্থ বা একটু লেন্থের পেছন দিক থেকে আসে, আউটসাইড অফ স্টাম্প থেকে ইনকামিং বল হয়, সেই বলগুলোর এগেনস্টে তার একটা বড় ধরনের দুর্বলতার জায়গা আমরা দেখতে পেয়েছি যখন ওভার দ্য উইকেট করিডোর থেকে বোলিং করা হয়। এবং এখানে বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ পেতে পারে, বিশেষ করে যখন বলা হচ্ছে যে উইকেটের নেচারটা একটু স্লো হতে পারে। এমন হতে পারে একটু ব্যাক অফ দ্য লেন্থের যে বলগুলো পিচ করছে সে বলগুলোতে ব্যাটার কিন্তু চিন্তা করতে পারেন যে ওকে ব্যাক অফ দ্য লেন্থে পিচ করেছে, দেন আই মাইট গো ফর দ্য পুল শট, অর্থাৎ আই ক্যান রুট মাই সেলফ ব্যাক অ্যান্ড গো ফর দ্য পুল শট। এবং ওই সময়ই বল যদি একটু আনইভেন আচরণ করে নিচের দিকে নেমে যায় তখন কিন্তু এলবিডব্লিউ হওয়ার একটা চান্স থাকে। বেটার উইকেটে এই ধরনের বলগুলোতে যেটা হয় যে পুল শট করলে মিসকিউট শটে স্কোয়ার লেগ বা ফাইন লেগে ক্যাচ হওয়ার সম্ভাবনা থাকে। বাট যেরকম উইকেটের কথা শুনছি এই টাইপের উইকেটে কিন্তু এলবিডব্লিউ হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং সেই জায়গাটাতে উইল ইয়াং কিন্তু এরকম একটা বড় ক্যান্ডিডেট হতে পারেন। আবার বাঁহাতি বোলার যখন বোলিং করে তখন ওভার দ্য উইকেট মানে বাঁহাতি বোলারের ওভার দ্য উইকেট বা ডানহাতি বোলারের জন্য রাউন্ড দ্য উইকেট ওই জোন দিয়ে যদি আসে তখন আউটসাইড অফ স্ট্যাম্প ড্রাইভ করানোর যে বলগুলো আছে, অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভ করানোর যে বলগুলো, সে বল যদি ল্যাটারাল ডিভিয়েশনের মাধ্যমে বল বাইরে বেরিয়ে যায় এই টাইপের বলগুলোর এগেনস্টে আউটসাইড এজ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এবং উইল ইয়াং কিন্তু আউটসাইড এজের একটা অনেক বড় কন্টেন্ডার যদি বাঁহাতি পেস বোলার বোলিং করে থাকে। ইভেন আপনি যদি টম লেইথামের ব্যাপারে চিন্তা করেন, টম লেইথাম হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং হি লেড নিউজিল্যান্ড অন ভেরিয়াস নাম্বার অফ অকেশনস, যেটা আমরা এর আগেও দেখেছি। টম লেইথাম ইজ ভেরি মাচ প্রমিনেন্ট টু প্লে হিজ সুইপস অ্যান্ড রিভার্স সুইপস এবং অন দিস কাইন্ড অফ কন্ডিশনস আমার কাছে যেটা মনে হয় যে হি ক্যান বি দ্য মোস্ট ডেভাস্টেটিং ব্যাটার। আপনি দুটা সাইডকে যদি কম্পেয়ার করেন, টম লেইথাম অনেক বেশি মাত্রায় সুইপ, রিভার্স সুইপ, স্কুপ, ইম্প্রোভাইজিং শট খেলতে পারেন এবং একটু টার্নিং উইকেট যদি হয় সেরকম টার্নিং উইকেট যেখানে বল গ্রিপ করছে তখন কিন্তু টম লেইথামের সুইপ বা রিভার্স সুইপগুলো অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আই ডোন্ট নো যে উইকেটের আচরণটা কেমন হবে, বাট উইকেট যদি আসলে একটু টার্নিং উইকেট প্রডিউস হয় আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে টম লেইথাম ক্যান বি দ্য গেম চেঞ্জার ফর নিউজিল্যান্ড, কারণ এই টাইপের কন্ডিশনগুলো বাংলাদেশের ব্যাটারদের চাইতে টম লেইথাম প্লেজ ওয়েল, টম লেইথাম ডিল করতে পারেন অনেক বেটার। তবে টম লেইথামের দুর্বলতার জায়গা যদি আমি বলি তাহলে পেস বোলাররা যদি বল ভেতরের দিকে ঢুকান, বল ভেতরের দিকে ঢোকানোর যে বলগুলো আছে যেগুলো হয়তো বা লেন্থ থেকে ভেতরের দিকে ঢুকছে, আই এম নট শিওর যে এই টাইপের কন্ডিশনে নাহিদ রানা ক্যান হিট দ্য লেন্থ অর নট, কারণ নাহিদের স্টক লেন্থ আমরা জানি যে ইটস ভেরি মাচ
অনটু দ্য শর্টার সাইড, যেটা লেন্থে পিচ করার ক্ষেত্রে নাহিদ রানা খুব বেশি কনসিস্টেন্সি দেখাতে পারেন নাই, বাট যদি ওই কনসিস্টেন্সিটা উইথ দ্য র পেস দেখাতে পারেন না, দ্যাট ক্যান বি আ ডিসিভিং ফ্যাক্টর ফর টম লেইথাম। আদারওয়াইজ আরেকটা জায়গা আমরা দেখেছি, সেটা হচ্ছে একটু হাই পেসে পুল শটগুলো, হুক শটগুলো করতে গেলে টপ এজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো সেই জায়গাটাতেও কিন্তু টম লেইথামকে হয়তোবা ডিসিভ করতে পারে। নিক কেলিকে নিয়ে যদি কথা বলি, নিক কেলি হি হ্যাজ আ রিয়েলি কমন প্যাটার্ন। দ্য কমন প্যাটার্ন ইজ নিপিং দ্য বল ইন টুয়ার্ডস নিক কেলি। বল ভেতরের দিকে ঢোকাবেন, লেন্থ থেকে ডিভিয়েশন থাকবে, এবং এই টাইপের বলের এগেইনস্টে বাইরে থেকে যখন বল ভেতরের দিকে ঢুকে, নিক কেলিকে সবসময় আমরা স্ট্রাগল করতে দেখি বা সবসময় আমরা স্ট্রাগল করতে দেখেছি। এবং যতগুলো ম্যাচ তিনি খেলেছেন, এ টিমের হয়ে খেলেছেন, সেখানেও কিন্তু ইনকামিং বলের এগেইনস্টে তাকে দেখা গেছে যে তিনি অনেক বেশি মাত্রায় ডিসিভড হয়েছেন। নিউজিল্যান্ডের আরও একজন ব্যাটসম্যান আছেন যার নাম হচ্ছে ক্লেভার। তার এগেইনস্টে একটা খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে keep the line wider. Keep the line wider, make him drag, make him to chase the ball. এবং এই টাইপের ব্যাটাররা হয় কি, দিজ আর মডার্ন ডে ক্রিকেটার্স, এরা আউটসাইড অফ স্টাম্প আপনি যখনই বল করেন না কেন, দে জাস্ট থ্রোজ দেয়ার হ্যান্ডস, তারা তাদের হাতটাকে থ্রো করে দেখেন। এবং অফেন, মোর অফেন আমরা যে বিষয়টা দেখি যে দে ট্রাই টু ড্র্যাগ দ্য বল টুয়ার্ডস মিড উইকেট ফ্রম দ্য ওয়াইডার লাইন। এবং এই জায়গাগুলোকেই কিন্তু বাংলাদেশ টিমকে আসলে সুযোগ নিতে হবে যে কোন ব্যাটসম্যানকে আপনি কোনভাবে বোলিং করবেন, ওই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনার প্ল্যান মেক করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং ক্লেভার কিন্তু এই জায়গাটা আমরা যদি আবার একটু ভিডিও ফুটেজটা লক্ষ্য করে দেখি, তাহলে দেখবেন যে বলকে ড্র্যাগ করেন, অথবা অনেক সময় দেখা যাচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বলকে তিনি খেলার চেষ্টা করেন, স্ল্যাশ করার চেষ্টা করেন, যেটা কিন্তু তার জন্য একটা ডিসিভিং ফ্যাক্টর হতে পারে। মোহাম্মদ আব্বাস আরও একজন প্লেয়ার, তাকে যেটা দেখা যায় তিনিও কিন্তু আসলে শর্ট খেলেন, প্রচুর পরিমাণে শর্ট খেলেন। এবং এই টাইপের ব্যাটারের এগেনস্টে স্পিনাররা অনেক বেশি মাত্রায় কার্যকরী হন, বিশেষ করে অ্যাওয়ে গোয়িং স্পিনার এগেনস্ট দ্য টার্ন। এই সমস্ত ব্যাটসম্যানরা শর্ট খেলার একটা প্রচেষ্টা থাকে। আমি জানি না যে লেফট আর্ম স্পিনার্স আর গোয়িং টু বি ইনক্লুডেড অর নট। তানভীর আছেন, ইজ ই গোয়িং টু বি ইনক্লুডেড, বাট ইফ হি ইনক্লুডস, আমার কাছে মনে হয় যে হি ক্যান বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর এগেনস্ট আব্বাস। অ্যাপার্ট ফ্রম দ্যাট, I want to see a better version of রিশাদ হোসাইন ফর ODIs, কারণ মিড ওভার্সে আপনি যদি চিন্তা করেন উইকেট পারচেজ করার ক্ষেত্রে, বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যান যখন আছে মোহাম্মদ আব্বাসের মতো, এগেনস্ট দ্য টার্ন খেলানোর জন্যে রিশাদ হোসেন শুড হ্যাভ বিন দ্য গ্রেটেস্ট ওয়েপন ফর বাংলাদেশ। বাট আপনি যদি নাও ডেজ কনসিডার করেন, তাহলে রিশাদ কিন্তু ইজ নট অ্যাট বেস্ট অফ হিস শেপস ইন দ্য ODIs। সো এটা একটা ম্যাটার অফ কনসার্ন বাংলাদেশের জন্য। আই হোপ যে রিশাদ তার এই জায়গাটা থেকে কাম ব্যাক করবেন। আরও একজন ব্যাটসম্যান আছেন নিউজিল্যান্ডের এই দলটাতে, যার নামটা হচ্ছে ক্লার্কসন। ক্লার্কসনের একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে তিনি অনেক বেশি মাত্রায় ইয়র্কার লেন্থের যে বলগুলো আছে, ইয়র্কার লেন্থের বলগুলোর এগেনস্টে ডিসিভড তিনি হন। এবং সেই বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে ইয়র্কার লেন্থের বলগুলো বা একটু সামনের লেন্থের বলগুলো, তাকেও ওয়াইড লাইনে বল করলেও যেহেতু স্ল্যাশ নির্ভর ক্রিকেট খেলেন, স্ল্যাশ করতে চান, এই ধরনের বলের এগেনস্টে তার শর্ট খেলার প্রবণতা আছে। সো একেবারে যে নামগুলো আপনার কাছে খুব বেশি মাত্রায় আননোন মনে হচ্ছে, এই নামগুলোর একটা বিষয় তো আমরা দেখেছি, সেটা হচ্ছে দে ট্রাই টু ড্র্যাগ দ্য বল ফ্রম অফ সাইড টু অন সাইড, এবং এই জায়গাটা তাদের মধ্যে খুব বেশি মাত্রায় বিদ্যমান। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে when you are bowling to these sort of batters, you need to be very much attacking. অর্থাৎ as a bowler, you need to maintain the attacking line and attacking length, এবং তাতেই কিন্তু আপনি উইকেট পারচেজ করার ক্ষমতা বা উইকেট পারচেজ করার পসিবিলিটি, প্রবাবিলিটি, সেটা কিন্তু বেড়ে যাবে। ডেফিনেটলি ইউ ক্যান বি এক্সপেন্সিভ হতে পারেন, বাট দ্যাট উইল ক্রিয়েট অ্যাম্পল অ্যামাউন্ট অফ অপরচুনিটিস ফর দ্য বোলার্স টু গ্র্যাব আপ দ্য উইকেটস। এবং এই বিষয়টাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি কোন মেথডটা বা কোন গেম প্ল্যানে বোলিং করবেন, সেটা অবশ্যই আপনাকে সেট করতে হবে। আপনি কোন ব্যাটারকে বোলিং করছেন, ম্যাচ আপটাও খুব গুরুত্বপূর্ণ। এবং ডেফিনেটলি যে বিষয়টা বলা হচ্ছে যে উইকেটটা ইজ নট গোয়িং টু বি দ্যাট ওয়েল, যেটা আমরা পাকিস্তান সিরিজে দেখেছি, যেটা আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত। আই এম নট শিওর যে উইকেটটা কেমন আচরণ করবে, বাট বাংলাদেশ টিমের কোচ এবং নির্বাচক তারা কিন্তু এরকমই বলেছেন। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার কাছে মনে হয় যে একটা প্রপার ক্রিকেটিং কম্পিটিশন যদি আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই সেটা ক্রিকেট দর্শক হিসাবে আমাদের সবার জন্যই কিন্তু দেখতে ভালো লাগবে। বাট স্টিল উই আর নট শিওর হাউ দ্য উইকেট ইজ গোয়িং টু বিহেভ। আমার কাছে মনে হয় যে উইকেট যেমনই বিহেভ করুক না কেন, when you are playing at the top level, you need to adjust. International cricket is all about adjusting. কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।